everyone, welcome back to our channel. তো আমরা একটা সিরিজ করছি বা সেশন কয়েকটা করছি যে ইম্পর্টেন্ট টপিকস ফর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো 7 একটা দেওয়া হয়েছিল, 9 10 একটা দেওয়া হয়েছিল, এবার ক্লাস 8 এর যেটা সেটা আমরা আলোচনা করব। তো 8 এর প্রথম যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ফুল মার্কস হচ্ছে 25। তো টাইমটা ডাবল থাকা উচিত, 50 মিনিটস থাকা উচিত অ্যাট লিস্ট। তো প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিন। সিন ক্লাস 8 এ দুটো দিতে পারে, যে 1 প্রোজ আর 1 পোয়েম, এই কম্বিনেশনটা থাকতে পারে। এবং তাছাড়াও আরেকটা কম্বিনেশন থাকতে পারে যে 1 সিন প্লাস 1 আনসিন। এটা দেখা যাচ্ছে 6 মার্কস ক্যারি করবে, এটাতেও 6 মার্কস ক্যারি করবে, এই রকম ভাবে ডেভিয়েশনটা হতে পারে। তো প্রোজ বা পোয়েমের প্রথম হচ্ছে অথরস নেম, যেটা বারবার বলি, অথরস নেম মুখস্থ করতে হবে প্লাস প্রোজ নেম মুখস্থ করতে হবে। এইখানেও তাই, পোয়েমস নেম প্লাস পোয়েটস নেম। ওকে, সিনের কোশ্চেন বা আনসিনের কোশ্চেন যে টেন্সে থাকবে, যে সেন্সে থাকবে, ঠিক সেইভাবে আনসার দিতে হবে। যদি সিন প্যাসেজে রয়েছে পাস্ট টেন্স কিন্তু কোশ্চেন রয়েছে পাস্ট পারফেক্টে, why had he done this, তখন কিন্তু আমি he had done this because ই লিখব। সিনে কোন টেন্স আছে তার থেকেও বড় হচ্ছে কোশ্চেনে কোন টেন্স আছে। তো কোশ্চেন অনুযায়ী আমি আনসার দেব, কোশ্চেনের টেন্স অনুযায়ী, কোশ্চেনের সেন্স অনুযায়ী, কোশ্চেনের মুড অনুযায়ী আনসারটা দেব। তো এই গেল সিন প্যাসেজ সম্বন্ধে। আনসিনও তাই, আনসিন খুব একটা শর্ট প্যাসেজই থাকবে, খুব বেশি হলে 10 to 12 লাইন্স থাকবে, তার মধ্যে হয়তো সিনোনিম খুঁজতে দেবে একটা বা দুটো এইরকম। তো 6 to 8 মার্কস ক্যারি করবে যদি আনসিন দেয়া হয়। আর সিনও যদি সেরকম থাকে 6 6 12 এই ধরনের ডেভিয়েশনটা হবে। তো এরপর আমরা যাব গ্রামার পোরশনে। গ্রামার কি কি করতে হবে? আচ্ছা, টেক্সট পোরশনে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে সিনোনিম গুলো আছে, ওয়ার্ড নেস্ট বা ওয়ার্ড ট্রোপ যেগুলোকে বলা হয়, ওটা কিন্তু মুখস্থ করতে হবে। তো এবার আসি গ্রামার পোরশনে। গ্রামারে কি কি করবে? টেন্স, প্রথম কথা টেন্সটা দেখতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে ন্যারেশন, ন্যারেশন মানে যেটাকে আমরা স্পিচ চেঞ্জ বলি। থার্ড হচ্ছে অপোজিট ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডস। ফোর্থ হচ্ছে ক্লজ অ্যান্ড আইডেন্টিফিকেশন, ক্লজ অ্যান্ড আইডেন্টিফিকেশন। ফিফথ হচ্ছে ফ্রেজেস অ্যান্ড আইডেন্টিফিকেশনস, ফ্রেজেস অ্যান্ড আইডেন্টিফিকেশন। ওকে, টেন্স এন্ড টাইম খুব ভালো করে দেখতে হবে, কারণ যে কোনো সময় প্রপার ফর্মস অফ ভার্বস আসতে পারে, প্রপার ফর্মস অফ ভার্বস আসতেই পারে, না আসার মতো কিছু নেই। সেকেন্ড হচ্ছে টেন্সে প্রপার যে ফিউচার পারফেক্ট বসবে নাকি পাস্ট পারফেক্ট বসবে নাকি তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে, তো এইটাও আসতে পারে প্রপার টেন্স। যদিও প্রপার ফর্মস অফ ভার্বস মানে প্রপার টেন্স আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন একটা সেন্টেন্সকে টেন্স ইন্টারচেঞ্জ করতে দিতে পারে। আচ্ছা, টেন্স ইন্টারচেঞ্জ কি? কোন একটা সেন্টেন্সকে সিম্পল প্রেজেন্টে লিখলো, বললো প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখো বা পাস্ট কন্টিনিউয়াসে লেখো, তো এইগুলো হচ্ছে টেন্স ইন্টারচেঞ্জ। নেক্সট হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের নিয়ম আছে, ন্যারেশনটা করতেই হবে। অপোজিট ওয়ার্ডস, ঠিক আছে, মানে অনলি অপোজিট ওয়ার্ডস প্লাস প্রিফিক্স দিয়ে যে অপোজিট ওয়ার্ডস, প্রিফিক্স অ্যাডেড। সাপোজ পসিবল, ইম্পসিবল, এই যে আই এম ইন, এটা হচ্ছে প্রিফিক্স। তেমন রিজনেবল, ইররিজনেবল, আই আর, এটা হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্স অ্যাড করে আমি খুব সহজে অপোজিট ওয়ার্ড
এমনিও, যেমন ফরএভার নেভার বা অলওয়েজ নেভার, তারপর হচ্ছে ডিসকারেজ এনকারেজ, এই ধরনের অপোজিট ওয়ার্ডস আসতে পারে। আরেকটা কথা, অপোজিট ওয়ার্ডসে কিন্তু পার্টস অফ স্পিচ মেনটেন করতে হবে। দ্যাটস হোয়াটস দ্যাট, ধরো সাপোজ নাউন দিল, নাউনের যে অপোজিট ওয়ার্ড নাউন দিয়েই করতে হবে। ভার্বের যে অপোজিট ওয়ার্ড সেটা ভার্ব দিয়েই করতে হবে। সাপোজ একটা ওয়ার্ড থাকলো ডিনাই, বা ডিনাই না, রিজেক্ট দি, রিজেক্ট, এর অপোজিট দিল, আবার দিল রিজেকশন, REJECTION, দুটোই কিন্তু একটা ওয়ার্ডের দুটো রূপ। এটা হচ্ছে রিজেক্ট ভার্ব, আবার রিজেকশন হচ্ছে নাউন। যখন রিজেক্টের অপোজিট আমি করব ঠিক ভার্বই দেব, তাহলে কি দেব, অ্যাকসেপ্ট। আর যখন রিজেকশনের আমি অপোজিট করব তখন কিন্তু নাউনের অপোজিট নাউন, অ্যাকসেপ্টেন্স। অনেকে যে ভুলটা করে যে রিজেকশন দিয়ে দিলে আমি অ্যাকসেপ্ট লিখেছি মানে ঠিক আছে, না, এই যে ভার্বের অপোজিট কিন্তু ভার্ব দিয়েই হবে, আবার নাউনের অপোজিট কিন্তু নাউন দিয়েই হবে। এই জিনিসটা খুব ক্ল্যারিফাই করার ব্যাপার আছে। আর প্রিফিক্স অ্যাড করে এটা তো ভেরি ইজি। এবার আমরা একটু যাব ক্লজ এন্ড আইডেন্টিফিকেশন। ঠিক আছে, ক্লজ এন্ড আইডেন্টিফিকেশন, ক্লজ এন্ড আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন। আচ্ছা, আমরা মেন জানি যে ক্লজ দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ কি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যে কিনা নিজে সেন্টেন্স তৈরি করতে পারে। প্রিন্সিপাল ক্লজকে তুমি যদি একটা সেন্টেন্স থেকে বাদ দাও, সে নিজে গিয়ে সেন্টেন্স তৈরি করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজকে যে ডিপেন্ডেন্ট, যে নিজে সেন্টেন্স তৈরি করতে পারে না। সাপোজ একটা সেন্টেন্স দিলাম, আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর। তো এই সেন্টেন্সটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আই নো দ্য ম্যান আর সেকেন্ডটা হচ্ছে হু ইজ আ ডক্টর। তো এই যে আই নো দ্য ম্যান, এটাকে আমি যদি আলাদা করে দিই হু ইজ আ ডক্টরকে চেপে, তাহলে আই নো দ্য ম্যান কিন্তু একটা আলাদা সেন্টেন্স। আর যদি আই নো দ্য ম্যানকে আমি চেপে দিই, হু ইজ আ ডক্টর শুধু থাকছে, এই হু ইজ আ ডক্টর কিন্তু আলাদা করে নিজে কোনো সেন্টেন্স তৈরি করতে পারছে না। তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার প্রিন্সিপাল ক্লজ, যে কিনা স্বাধীন, তার কোনো ভাগ নেই, ভাগ রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের। তো এটা হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ or relative clause, last of all হচ্ছে adverbial clause। তো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ কোথায়, আমরা ডিটেইল তো শিখতে পারবো না, তো শর্ট ট্রিক আমি বলে দিচ্ছি কয়েকটা, এগুলো নোট ডাউন করে নিতে হবে। শর্ট ট্রিক নাউন ক্লজ। নাউন ক্লজের প্রথম শর্ট ট্রিক হচ্ছে দ্যাট দিয়ে নাউন ক্লজ হয়। দ্যাট দিয়ে যে পোরশনটা আছে, দ্যাট থেকে শুরু করে বাকি পোরশনটা নাউন ক্লজ হয় সাধারণত। দ্যাট দিয়ে স্টার্ট হতে পারে, আবার দ্যাট শেষ মানে সেন্টেন্সের মাঝেও থাকতে পারে। সাপোজ আই নো দ্যাট হি ইজ আ ফাইন আর্টিস্ট। তো এই দ্যাট যেমন মাঝখানে রয়েছে, দ্যাট থেকে বাকি অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার যদি একটা কথা আমি বলি, আচ্ছা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, তাহলে এটাকে আমি বলবো নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, দ্যাট থেকে শুরু করে বাকি যে অংশটা আছে। ওকে, আবার যদি আমি এরকম বলি দ্যাট হি ইজ আ ফাইন আর্টিস্ট is known to me, তাহলে দ্যাট দিয়ে এই যে ব্যাপারটা দেখো, দ্যাট দিয়ে এই যে দ্যাট হি ইজ আ ফাইন আর্টিস্ট পর্যন্ত অংশটা, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ।
এক্ষেত্রে আমার দ্যাট দিয়ে শুরু হলো। তো প্রথম হচ্ছে দ্যাট দিয়ে নাউন ক্লজ হবে, লিখে নেবে অবশ্যই, স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট পোর্শন, সেকেন্ড রুল, নাউন ক্লজ ভার্বের পরে বসে। আই নো দ্যাট হি ইজ আ গুড বয়, তো নো হচ্ছে এখানে ভার্ব, তো ভার্বের পরে নাউন ক্লজ বসে। আবার দেখো নাউন ক্লজ কখনো কখনো নাউন ক্লজ প্রিপোজিশন বা বি ভার্বের পরেও বসে। প্রিপোজিশনের পরে কিরকম, আই বিলিভ ইন হোয়াট হি সেজ, তার মানে এখানে হোয়াট হি সেজটা হচ্ছে নাউন ক্লজ। আর বি ভার্ব কিরকম, হ্যাপিনেস ইজ when you can do whatever you want, তো এই যে ইজ এর পরে বসছে তার মানে নাউন ক্লজ। তো নাউন ক্লজ প্রিপোজিশনের পরেও বসে, বি ভার্বের পরেও বসবে। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এইটাকে অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, মানে বেশি প্রচলিত নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজের আমরা শর্ট কি করব, এখন ব্রড ওয়েতে যাওয়ার একদমই সময় নেই, ঠিক আছে। তো রিলেটিভ ক্লজ দেখো সব সময় নাউনের পর বসে, আর অবশ্যই এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা তো বলা বাহুল্য। নাউন ক্লজও নাউনের মতো কাজ করে, কিন্তু সেটা ভেঙে ভেঙে দেখানোর সময় এটা নয়, যে কারণে আমরা শর্ট ট্রিকের উপর দিয়ে যাচ্ছি। সাপোজ আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর, তো এই যে ম্যান এর পর হু ইজ আ ডক্টর, এই পোরশনটা হচ্ছে রিলেটিভ ক্লজ। কেননা খুব ভালো করে দেখা যাচ্ছে ম্যান রয়েছে, ম্যান ইজ হুইচ পার্টস অফ স্পিচ, না নাউন, তো নাউনের পর বসে রিলেটিভ ক্লজ। এইটুকু শর্ট ট্রিক আমার কাছে আছে। অ্যাডভার্বিয়াল ক্লজের বিষয়টা হচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লজ আমি জানি এটা নিশ্চয়ই হেল্প করবে এই শর্ট ট্রিকটা। অ্যাডভার্বিয়াল ক্লজ কি দেখো, যেটা কিনা অ্যাডভার্বকে বোঝায়। ভার্বের পরে সবথেকে বড় পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, কজ অ্যান্ড এফেক্ট, অনেক কিছু আছে। তো দেখো WH ওয়ার্ডের মধ্যে when এবং বাকি যত কিছু আছে, সাপোজ সাচ অ্যাজ কিরকম, as, because, if, unless, though, although, সব অ্যাডভার্বিয়াল ক্লজ, যা কিনা WH ওয়ার্ড বাদ দিয়ে অন্যরকম দেখতে, সব অ্যাডভার্বিয়াল ক্লজ। শুধু WH ওয়ার্ডের মধ্যে ওয়েনটাকে মাথায় রাখতে পারো। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ এই যে as, because, if, unless, though, although, এর মধ্যে as আর because কে বাদ দিয়ে if, unless, though, although এইগুলো দিয়ে যে সেন্টেন্স দুটোকে জয়েন করা হোক না কেন, মাঝে একটা কমা থাকে এবং কমার পোরশনটাই আলাদা করে কোনটা কিনা মেইন ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ। সাচ অ্যাজ if, এখান থেকেই আমরা করছি এক্সাম্পল, if he works hard he will score well, ঠিক আছে। একটা সেন্টেন্সে আমরা দেখি, তো if he works hard পিছনে কিন্তু একটা কমা আছে, he will score well। if সংলগ্ন যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং he will score well কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। ঠিক তেমনি though he is poor, though he is poor he is honest, দেখো পুয়ার এর পর কিন্তু একটা কমা দিয়েছি, তো দো এর সাথে যুক্ত এটা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, হি ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এইভাবে আমরা ক্লজকে সেপারেট করতে পারি। ক্লজ আইডেন্টিফিকেশন আসতে পারে যে সাবঅর্ডিনেট ক্লজটা কি টাইপের, অথবা কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট এটা দেখাতেও আসতে পারে। নেক্সট ওয়ান ইজ ফ্রেজ। ফ্রেজও ঠিক সেরকমই, তিন রকমের ফ্রেজ আমি খুব মন দিয়ে পড়ব। নাউন,
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ফ্রেজ হচ্ছে কি ক্লাস্টার অফ ওয়ার্ডস, তিনটে ওয়ার্ড দুটো ওয়ার্ড যদি মিলে একটা পার্টস স্পিচের মতো কাজ করে, সেটা হচ্ছে ফ্রেজ। তো নাউন ফ্রেজ কখন হবে? যেমন টাইম অ্যান্ড টাইড, time and tide, wait for none। তো টাইম অ্যান্ড টাইড এই যে কথাটা তিনটে ওয়ার্ড, এইটা নিয়ে হলো নাউন ফ্রেজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। তো এই যে ব্রেড অ্যান্ড বাটার এইটার হচ্ছে নাউন ফ্রেজ। একটা কথা, নাউন ফ্রেজকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি? কি, কে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে ফ্রেজ উত্তর দেবে সে নাউন ফ্রেজ। এই যে সাপোজ এই সেন্টেন্সটা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, হু ওয়েট ফর নান? অ্যান্সার হচ্ছে টাইম অ্যান্ড টাইড। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, হোয়াট ইজ মাই ব্রেকফাস্ট মানে কি, হোয়াট মানে কি, কি হোয়াট ইজ মাই ব্রেকফাস্ট না ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। আচ্ছা অ্যাডজেক্টিভ সেম, কেমন দিয়ে প্রশ্ন করলে, কেমন দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যাবে। such as this is a table, this is a table made of wood। তো কি রকম টেবিল না মেড অফ উড। তো এই মেড অফ উডটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এরপর আমরা তীর দিয়ে উঠে যাই উপরে। এখানে আরেকটা एग्जांपल দেখি। she wears a necklace made of gold। কি রকম নেকলেস না মেড অফ গোল্ড। কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই যে ক্লাস্টার অফ ওয়ার্ডস মেড অফ উড, মেড অফ গোল্ড অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার লাস্ট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কোথায়, কখন, কিভাবে, কারণ ইটিসি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সাপোজ দুটো সেন্টেন্স আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখব। एग्जांपल 1, the soldiers fought in a brave manner। সব সময় কিন্তু যে আমাকে এরকম নিচে দাগ দেয়া থাকবে এরকম কিন্তু না, নিজেকেও ফাইন্ড আউট করতে হতে পারে। সেম কেস ক্লজের ক্ষেত্রে নিজেকেই ফাইন্ড আউট করতে হবে, এখানেও তাই। এই সেন্টেন্সটা দিয়ে বলবে যে কি রকম ফ্রেজ উল্লেখ করো। তো এই যে ইন আ ব্রেভ ম্যানার সোলজার্স ফট, কিভাবে তারা লড়াই করলো না একটা ব্রেভ ম্যানারে। তো এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, on account of my illness, on account of my illness I was absent। তো কি why was I absent? on account of my illness, কারণ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাও কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। তো এই ছিল ফ্রেজের আলোচনা। ওকে, at this point I am undone, এই পরিস্থিতিতে আমার আর কিছু করার নেই। তো at this point ঠিক আছে, সময়কে বোঝাচ্ছে। এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু অ্যাডভার্বে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, রিজন, ইটস এটসেট্রা অনেক কিছু থাকে, তাই অ্যাডভার্ব ফ্রেজটা এইভাবেই আমরা মাথায় রাখব। নেক্সট হচ্ছে রাইটিং পোরশন। রাইটিং, তো রাইটিং এখানে খুব একটা বেশি কিছু বড় কিছু আসবে না। 6
7 or 8 মার্কসের আসতে পারে। যদি স্টোরি দেয় ডেভিয়েশনটা থাকবে একটা টাইটেলের জন্য 1+5, 1+6, 1+7 এভাবে ডেভিয়েশনটা হতে পারে। তো রাইটিং কি কি পড়বো? প্যারাগ্রাফ, স্টোরি, লেটার। আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে দুটোই পড়বো, কিন্তু নর্মাল প্যারাগ্রাফ যে তোমার ভিলেজ, তো যদিও তোমার ভিলেজ দেওয়াটা এটা খুবই বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যে কোনো নর্মাল প্যারাগ্রাফ হতে পারে। আর যদি এটা আরেকটা হতে পারে, আরেকটা পোর্শন বায়োগ্রাফি, কোনো মহান ব্যক্তির জীবনী নিয়ে কিছু লিখতে দিল, পয়েন্টস অবশ্যই দেওয়া থাকবে। স্টোরি, লেটার, কনভারসেশন বা যার অপর নাম হচ্ছে ডায়লগ। অনেকেই আছে ডায়লগ না কনভারসেশন আলাদা আলাদা ভাবে, যাহা ডায়লগ তারাই কনভারসেশন, ঠিক আছে। ফিফথ হচ্ছে সামারি। আর একটা জিনিস হালকা করে দেখে গেলে ভালো হয়, সেটা হচ্ছে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, এইটা দিতে পারে। তো এই প্রত্যেকটা টপিকই খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে প্রথম 5টা তো 5 স্টার। আরেকটাও দিতে পারে, আরেকটা জিনিস আছে যেটা আরেকটু দেখে গেলে ভালো হয়, সেটা হচ্ছে ডায়েরি রাইটিং। যা যা সিলেবাসে আছে মোটামুটি সারা বই থেকে সবই দিতে পারে। রাইটিংয়ের ওরকম কোনো লিমিট বা বাউন্ডেশন নেই যে এটা দিতে পারি ওটা দিতে পারি না, এরকম রাইটিং কখনো হয় না। ক্লাস 8-এর স্ট্যান্ডার্ডে যা যা রাইটিং আছে সবই আসতে পারে। তার মধ্যে এইগুলোই সব যে মানে টপিক সবটা এর মধ্যেই আছে কভার করা। আর একটা যেটা, সেটা হচ্ছে যে কোনো গ্রামার বই থেকে প্রত্যেকটা টপিক ওয়াইজ রাইটিং আমি পেয়ে যাব, সেখানে গিয়ে পড়লেই হবে। আপাতত এই পরিস্থিতিতে যে কোনো গ্রামার বইয়ের লাস্টের রাইটিংগুলো, যে ডেমোগুলো যে দেয়া থাকে সেগুলো পড়লেই হবে। রাইটিংয়ের কখনো কোনো কমন বা এই ধরনের কোনো সাজেশন ইংলিশে কিন্তু দেওয়া সম্ভব না, সেটা একদমই ফেক ব্যাপার, সাজেশন হয় না। তো যাই হোক, এই পর্যন্তই থাকলো। প্রত্যেকে ভালো করে এক্সাম দিও। টাটা।